নমস্কার শ্রোতা বন্ধুরা, এসো গল্প শোনাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা অলৌকিক উপন্যাস জলঙ্গির অন্ধকারে এর দ্বিতীয় পর্ব। তার আগে একবার আপনাদের মনে করিয়ে দিই, প্রথম পর্বে আমরা কি জানতে পেরেছি। প্রথম পর্বে আমরা জানলাম মল্লার, সোহম ও চূর্ণী এই তিন বন্ধুর কথা, যারা প্রত্যেকেই অনাথ এবং বর্তমানে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তারা তাদের জীবনে অর্জিত অর্থের কিছু অংশ কোনো অনাথাশ্রমে দান করতে চায়। সেই কার্যোপলক্ষে তারা এসে পৌঁছেছে জলঙ্গির তীরে অবস্থিত নবজীবন অনাথাশ্রমে। সেখানে তাদের সাথে পরিচয় ঘটে আশ্রমের প্রতিষ্ঠাতা তমসাময় শাস্ত্রীর। তিনি তাদের তার পূর্বজীবনের কথা এবং এই অনাথাশ্রম স্থাপনের ইতিহাস শোনাচ্ছিলেন। তাহলে চলুন আজ দ্বিতীয় পর্বে এই উপন্যাস কতদূর এগোয় সেটা শুনে নিই। শুরু করছি জলঙ্গির অন্ধকারের দ্বিতীয় পর্ব। একটানা কথাগুলো বলে জানলা থেকে মল্লারদের দিকে মুখ ফিরিয়ে একটু থেমে তমসাময় এরপর বললেন, এবার আসি আসল কথায়। বছর চারেক আগে দেহ রাখলেন অবধূত। তার মৃত্যুর পর সে জায়গায় থাকতে আমার আর মন চাইল না। তিনি যখন চলে গিয়েছেন তখন আর সে জায়গায় থেকে কি হবে? তাছাড়া কঙ্কালীতলার সে নির্জনতাও এখন আর নেই। সতীপীঠ কলেবরে এখন অনেক বেড়েছে, তার সঙ্গে বেড়েছে লোক সমাগম, কমেছে সেই শ্মশানের নির্জনতা। লোক ঠকানো ভণ্ড সন্ন্যাসীর সংখ্যাও বাড়ছে নানান জায়গাতে। তাই একদিন সে জায়গা ছেড়ে নির্জনতার সন্ধানে নিশ্চিন্তে সাধনা করার জন্য আমি বেরিয়ে পড়লাম। হ্যাঁ, তন্ত্র সাধক অবধূতের সঙ্গে থাকতে থাকতে আমিও তন্ত্র সাধনায় যুক্ত হয়ে পড়েছিলাম। বীরভূমের নানা শ্মশানে মশানে বেশ কিছুদিন ঘুরে বেড়ালাম, কিন্তু কোনো জায়গায় আমার থাকার জন্য মনঃপুত হলো না। শেষে একদিন নদী পেরিয়ে মুর্শিদাবাদ হয়ে জলঙ্গির পাড়ে এ জায়গায় এসে উপস্থিত হলাম। জায়গাটা দেখে বেশ পছন্দ হয়ে গেল আমার। নদীর পাড়ে শ্মশান, কাছে পিঠে কোনো জনবসতি বা লোকজনের উৎপাত নেই। জায়গাটা যেন অনেকটা বীরভূমের সেই কোপাই নদীর একদা নির্জন চরের মতো। যেমন আমি চাইছি ঠিক তেমনই জায়গা। শ্মশানের কাছেই একটা কুঁড়ে ঘর বানিয়ে থাকতে শুরু করলাম। পৈতৃক সূত্রে নগদ কিছু টাকার সংস্থান হয়েছিল আমার। বীরভূমের বাড়িটা বিক্রি করে যে টাকা আমার হাতে এসেছিল তা দিয়েই অতি সাধারণ জীবনযাত্রা পরিচালিত হতো। তাছাড়া প্রতিদিন বেশ কয়েকটা মরা শ্মশানে আসে। আমি হাত না পাতলেও শ্মশান যাত্রীরা অনেক সময় খাবার বা সামান্য টাকা পয়সা দিয়ে যেত। তখন রক্তাম্বর পড়তাম আমি। এরপর একদিন একটা ঘটনা ঘটল, যা আমার জীবন আবারও অন্য খাতে বদলে দিল। সে সময় রাতে কুটির ছেড়ে বেরিয়ে পড়ে মাঝে মাঝেই শ্মশানে যেতাম। বর্ষাকাল, মনে আছে সেদিন নদী থেকে একটা শোল মাছ দুপুরবেলা ধরেছিলাম। সারা দিন টিপটিপ বৃষ্টি হয়েছিল। রাত 10টা নাগাদ বৃষ্টি আসতেই কুঁড়ে ছেড়ে শ্মশানে গিয়েছিলাম। হঠাৎ চোখে পড়ল একদল শিয়াল মাটি খুঁড়ে কি যেন বাইরে বার করে আনার চেষ্টা করছে। অনুমান করলাম সেটা কোনো লাশ হবে। আমি ছুটে যেতেই শিয়ালগুলো পালালো। দেখলাম আমার অনুমান সত্যি। মাটি খুঁড়ে তারা বার করে এনেছে বছর 5 বয়সী একটা বাচ্চা ছেলের লাশ। যেটুকু দেখলাম মনে হলো ঘুমিয়ে আছে ছেলেটা। হয়তো আপনাদের জানা আছে যে অনেক জায়গায় প্রচলিত রীতি আছে
বাচ্চা ছেলে বা শিশুদের মৃতদেহ দাহ না করে মাটিতে পুঁতে দেওয়ার। আমি বুঝতে পারলাম ব্যাপারটা তেমনই। পাছে শিয়ালের দল শিশুর মরদেহটা ছিঁড়ে খুঁড়ে না খায়, তাই সেই মৃতদেহর সামনে বসলাম তাকে ভালো করে মাটি চাপা দেওয়ার জন্য। কিন্তু কি বলবো, সেই দেহটাকে স্পর্শ করে দেখলাম যে দেহ তখনও জীবিত মানুষের মতোই গরম। মনে হলো সে যেন তখনও জীবিত আছে। হয়তো তাকে ভুল করে মৃত ভেবে মাটিতে পোতা হয়েছিল। চেষ্টা করলে সে হুঁশ ফিরে পেতে পারে। তন্ত্রাচার্য অবধূতের থেকে আমি বেশ কিছু কৌশল শিখেছিলাম, তা প্রয়োগ করার চেষ্টা করলাম। গুরুর আশীর্বাদ আর ঈশ্বরের কৃপায় একসময় সে চেষ্টা সফল হলো। নড়ে উঠল বাচ্চাটা, শরীরে ফুটে উঠল প্রাণের স্পন্দন। ছেলেটাকে আমি শ্মশান থেকে তুলে ঘরে নিয়ে এলাম। তারপর 3-4 দিন ধরে শুশ্রূষা করে তাকে সম্পূর্ণ সুস্থ করে তুললাম। কিন্তু সে সুস্থ হয়ে ওঠার পর দেখলাম যে নাম পরিচয় কিছুই বলতে পারছে না। সে নবজীবন লাভ করেছে ঠিকই, কিন্তু তার স্মৃতি ভ্রংশ হয়েছে। বাচ্চাটা সুস্থ হয়ে ওঠার পর বেশ কিছুদিন তাকে নিয়ে আশপাশের গ্রামগুলো ঘুরে বেড়ালাম, কিন্তু কেউই বাচ্চাটাকে দাবি করল না বা তার পরিচয় দিতে পারল না, অথবা তার দায়িত্ব নিতে রাজি হলো না। বরং তাদের কেউ কেউ বলল যে তাদের পরিচিত এমন অনাথ বাচ্চা আছে, আমি চাইলে বরং তারা সেসব বাচ্চার সন্ধান দিতে পারে। মহা মুশকিলে পড়লাম। বাচ্চাটাকে নিয়ে তখন কি করি? বাচ্চাটার প্রতি এতদিনে আমার মায়া পড়ে গিয়েছে। অসহায় ছেলেটাকে তো আর রাস্তায় ফেলে আসতে পারি না। কাজেই আমার কুটিরেই তাকে নিয়ে থাকতে শুরু করলাম। আর তাকে দেখতে দেখতে আমার মনে একসময় একটা ভাবনা আসতে শুরু করলো। মনে হতে লাগলো এই বাচ্চাটার মতো তো আরও অনেক এমন শিশু আছে যারা অনাথ, যাদের দেখবার কেউ নেই। যদি সেই অনাথ বাচ্চাদের দেখভাল করা যেত তবে কত ভালো হতো। ধীরে ধীরে এ ভাবনা যেন আমাকে পেয়ে বসতে লাগলো। মনে হতে লাগলো তন্ত্রমন্ত্র সাধনা তো অনেক করলাম, তাতে নিজের জ্ঞান বাড়লেও সমাজের কি উপকারে লাগি আমি? মানুষ হয়ে যখন জন্মেছি তখন এ জীবনটাকে কি মানুষের উপকারে লাগানো উচিত নয়? বিশেষত যদি এই সব শিশুদের কাজে লাগতে পারতাম। শিশুরা তো অসহায়, নিষ্পাপ হয়। যতদিন তারা বড় হয়ে উঠছে ততদিন পরিবর্তনশীল থাকে। কিন্তু অনাথাশ্রম খুলতে গেলে তো টাকার দরকার, সে টাকা পাবো কোথায়? কিন্তু কাকতালীয়ভাবেই সে সমাধানও হয়ে গেল। একদিন আমি কৃষ্ণনগর গিয়েছি, সেখানে দেখা হয়ে গেল বীরভূমে যাকে আমি বাড়ি বিক্রি করেছিলাম তার সঙ্গে। কি একটা কাজে লোকটা কৃষ্ণনগর এসেছিল। সে আমাকে জানালো যে কলকাতা থেকে কয়েকজন লোক নাকি বীরভূমে এসেছিল আমাকে খুঁজতে। কলকাতার বাড়িটা তারা কিনতে চায়। সত্যি কথা বলতে কি, আমি ভাবতাম সে বাড়ি এতদিনে কেউ দখল করে নিয়েছে অথবা ভেঙে ফেলেছে। আমি তো বীরভূমে আসার পর কোনো দিন আর সে বাড়িতে যাইনি। মাঝে কয়েক যুগ কেটে গিয়েছে। বাড়ির কোনো দলিলপত্রও আমার কাছে ছিল না। যাই হোক, খবরটা পেয়ে কলকাতা ছুটলাম এবং শেষ পর্যন্ত কাগজপত্র জোগাড় হলো। ভবিষ্যতে যদি কোনো প্রয়োজনে লাগে সে কথা ভেবে বাড়িটার একটা ক্ষুদ্র অংশ শুধু নিজের জন্য রেখে বাকিটা বিক্রি করে দিলাম। তারপর সে টাকা দিয়ে জলঙ্গির পাড়ে সস্তায় এই 5 বিঘা জমি কিনে আশ্রম বানালাম। এক এক করে এখন 10 জন অনাথ বাচ্চাকে এখানে আমি আমার ক্ষুদ্র সাধ্যমতো প্রতিপালন করছি। তন্ত্র সাধনার বদলে ওদের প্রতিপালনই এখন আমার প্রধান কাজ। একটানা কথাগুলো বলে থামলেন তমসাময়। তারপর একটু দম নিয়ে ঈষৎ লজ্জিতভাবে বললেন, আমাকে মার্জনা করবেন। আশ্রম প্রতিষ্ঠার কথা বলতে গিয়ে
হয়তো নিজের কথাই বেশি বলে ফেললাম। আসলে জীবনের পুরনো কাহিনী বলার লোভ সামলাতে পারলাম না, কিছু মনে করবেন না। তমসাময়ের কথা শুনে মল্লার বলল, না না, মনে করার কোনো ব্যাপার নেই, বরং আপনার কথা শুনে পুরো ব্যাপারটা পরিষ্কার হলো আমাদের কাছে। বিচিত্র জীবন আপনার। মল্লাররা যে এই আশ্রমে এসে খরচের বিনিময়ে 1-2 দিন থাকতে পারে তার টেলিফোনে আগেই জানিয়েছিল তমসাময়কে। তাই তিনি এরপর বললেন, বাড়ি বিক্রির টাকা প্রায় সবটাই তখন শেষ হয়ে গিয়েছে, অথচ বাচ্চাগুলোকে ভালোভাবে পড়াশোনা করাবার দরকার, আরও ভালোভাবে রাখা খাওয়া দাওয়ার দরকার, প্রয়োজনে ভালো চিকিৎসার দরকার। সেজন্যই আপনাদের কাছে সাহায্যের আবেদন করেছি। আপনারা 2-1 দিন এখানে থাকুন, দেখুন, বাচ্চাদের সঙ্গে কথা বলুন, তারপর যদি মনে হয় আমি সাহায্য পাওয়ার যোগ্য তখন সাহায্য করবেন। আপনারা এখানে থাকবেন বলেই যে আমাকে অর্থ সাহায্য করতে হবে তেমন অন্যায় দাবি আমি করব না। তমসাময়ের এ কথাটা শুনে বেশ ভালো লাগলো মল্লারদের। সোহম বলল, আপনাকে জানিয়ে রাখি, আমরা এই 3 বন্ধুই অনাথ হিসাবে বড় হয়েছি, পরে জীবনে প্রতিষ্ঠিত হয়েছি। তাই অনাথ শিশুদের দুঃখ কষ্ট চাহিদার কথা আমাদের জানা। আপনি নিশ্চিন্ত থাকুন, যদি আমাদের এই অনাথাশ্রম শিশুদের জন্য উপযুক্ত মনে হয় তবে আমাদের সাহায্য থেকে আপনি বঞ্চিত হবেন না। তমসাময় মৃদু হেসে বললেন, আমি সেই আশাই রাখি। তবে আপনারা শহরের লোক, এখানে থাকতে কিছুটা কষ্ট হবে। এখানে ইলেকট্রিসিটি নেই, রাতে লণ্ঠনই ভরসা, কোনো টেলিফোনও নেই। জানেনই তো, আপনাদের সঙ্গে গঞ্জের টেলিফোন বুথ থেকে কথা বলেছি। আর মোবাইলের টাওয়ারও অধিকাংশ সময়ই থাকে না। বলা যেতে পারে এটা একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো জায়গা। তার কথা শুনে মল্লার নিজের হাতের মোবাইল ফোনটার দিকে তাকিয়ে দেখল আশ্রমে ঢোকার কিছুক্ষণ আগে পর্যন্ত মোবাইলের টাওয়ার থাকলেও এখন তা নেই। চূর্ণীও নিজের মোবাইলের দিকে তাকিয়ে বলল, আরে তাই তো, আমার মোবাইলেরও টাওয়ার নেই দেখছি। সোহমের মুখ দেখে মল্লারের মনে হলো তার মোবাইলেরও একই অবস্থা। শীতকালের ছোটবেলা তারা আশ্রমে আসার পর বেশ খানিকটা সময় কেটে গিয়েছে। 5টা বেজে গেছে। সূর্য এবার দ্রুত ঢলতে শুরু করেছে। বাইরের আলো ফুরিয়ে আসছে। তমসাময় বললেন, আপনারা অনেকটা পথ পেরিয়ে এসেছেন, আপনাদের বিশ্রামের প্রয়োজন। আপনাদের রাত্রিবাসের জন্য যতটুকু সম্ভব ব্যবস্থা করেছি 2টো ঘরে, একটু মানিয়ে নেবেন। কাল সকালে আশ্রমটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। পিছনে জলঙ্গি নদী, তার পাড়েও আপনাদের নিয়ে যাব। বুনো আপনাদের এখন থাকার ঘরে নিয়ে যাবে, রাতে খাবারের ব্যবস্থাও করবে। এই বলে চেয়ার থেকে তমসাময় উঠে দাঁড়ালেন। তার সঙ্গেই ঘরের বাইরে বেরিয়ে এলো মল্লাররা। দাওয়ার নিচে বুনো দাঁড়িয়ে আছে। তারা 3 জন এরপর দাওয়া থেকে নেমে গাড়ির কাছে গিয়ে নিজেদের ব্যাগপত্র নামালো গাড়ি থেকে। তারপর সেসব নিয়ে বুনোর পিছন পিছন চলল সে জায়গা থেকে কিছুটা তফাতে খড়ের ছাউনি আর দরমার তৈরি মাটির দাওয়াওয়ালা ঘরের দিকে। সেদিকে হাঁটতে হাঁটতে সোহম বুনো নামের লোকটাকে জিজ্ঞেস করলো, তুমি কি এই আশ্রমেই থাকো? সে বলল, হ্যাঁ, এখানেই থাকি, এখানেই এখন কাজ করি। মল্লার তাকে প্রশ্ন করলো, এখানে কাজ করার আগে কি কাজ করতে তুমি? এ প্রশ্নের জবাবে একটু চুপ করে থাকার পর বুনো নামের লোকটা জবাব দিল, অনেক আগে একসময় সার্কাসের দলে কাজ করতাম। তারপর সে কাজ চলে যাওয়ার পর জলঙ্গির এই শ্মশানে মরা পোড়াতাম, মানে ডোমের কাজ করতাম। এখন এখানে কাজ করি। মল্লার বুনোকে আরও কোনো প্রশ্ন করতে যাচ্ছিল, কিন্তু মরা, ভূত
এসব শব্দ বেশ ভয় পায় চূর্ণী। পাছে সেসব আলোচনার অবতারণা হয়, তাই সে এরপর মল্লারকে বলল, থাক, এখন এত কথা ওর থেকে জেনে কাজ নেই, ঘরে ঢুকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিতে হবে। মল্লার আর সোহম দুজনেই হেসে ফেলল চূর্ণীর কথার মর্ম বুঝতে পেরে। তবে তারা সেই বাচ্চা ছেলেগুলোকে আর দেখতে পেল না। অন্ধকার নামার সঙ্গে সঙ্গেই ঠান্ডাও পড়তে শুরু করেছে। মল্লাররা অনুমান করল সেজন্যই হয়তো বাচ্চাগুলো ঘরে ঢুকে গেছে। বুনো যেখানে মল্লারদের থাকার জন্য পৌঁছে দিয়ে গেল, সেটা আসলে একটাই ঘর। তার মাঝে দরমার বেড়া দিয়ে পার্টিশন করে দুটো ঘর বানানো হয়েছে। সেই দরমার বেড়ার গায়ে অন্য ঘরে যাওয়ার জন্য দরজাও আছে। দুটো ঘরেই আছে চাদর বিছানো তক্তপোষ, জলের কুঁজো, লণ্ঠন। তাদের ঘরের ঠিক পিছনেই চট দিয়ে ঘিরে একটা শৌচাগারেরও ব্যবস্থা করা হয়েছে, আর তার সঙ্গেই বাঁশের বেড়া দিয়ে ঘেরা স্নানাগার। একটা টিউবওয়েল বা চাপা কল আছে সেখানে। ঘরের মধ্যে একটা ঘরে থাকবে চূর্ণী, আর অন্য ঘরে মল্লার আর সোহমের থাকার বন্দোবস্ত হলো। বুনো তাদের সবকিছু দেখিয়ে বুঝিয়ে চলে যাওয়ার পর পিছনের কল থেকে মুখ হাত ধুয়ে পোশাক পাল্টে ফ্রেশ হয়ে লণ্ঠন জ্বালিয়ে তারা বসতে না বসতেই বাইরে ঝুপ করে গাঢ় অন্ধকার নেমে এলো। আর তারপরই আশ্রমের পিছনে অর্থাৎ নদীর পাড় থেকে ভেসে এলো অদ্ভুত এক চিৎকার। সে শব্দ এত আকস্মিক, তা শুনে তারা তিনজনই একসঙ্গে চমকে উঠল। চূর্ণী তো ভয় পেয়ে আরেকটু হলে সোহমকে জাপটে জড়িয়ে ধরতে যাচ্ছিল, কিন্তু বার কয়েক সে শব্দ হওয়ার পরই সে শব্দ চিনতে পেরে মল্লার হেসে ফেলল। সে চূর্ণীর উদ্দেশ্যে বলল, ঘাবড়াস না, এটা শিয়ালের ডাক। এ ডাক আমি আমার এক বন্ধুর গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে শুনেছি। চূর্ণী সে কথা শুনে একটু আশ্বস্ত হলেও বলল, তেমন বুঝলে কিন্তু আমি রাতে তোদের ঘুমোতে দেব না, সারা রাত গল্প করেই কাটাবো। সোহম বলল, এই জায়গাটা কিন্তু আমার বেশ লাগছে, সত্যিই যেন চেনা পৃথিবীর বাইরে একটা জায়গা। মোবাইলের টাওয়ার না থাকাতে কেউ আমাদের ফোন করে অন্য কাজের জন্য ডিস্টার্বও করতে পারবে না। যে উদ্দেশ্যে এখানে এসেছি সে কাজ কতটা সফল হবে তা জানি না, তবে দুদিন কমপ্লিট রেস্ট নেওয়ার জন্য কিন্তু এ জায়গা আদর্শ বলেই মনে হচ্ছে। চূর্ণী প্রশ্ন করল, তমসময় ভদ্রলোককে তোদের কেমন বলে মনে হলো? মল্লার বলল, আপাত দৃষ্টিতে তো ভালো লোকই মনে হলো, নইলে এত কথা আমাদের খুলে বলতেন না। তবে চট করে তো কোনো লোককে তেমনভাবে চেনা যায় না। দুদিন এখানে থাকলে হয়তো লোকটাকে কিছুটা বুঝতে পারবো, তার কাজকর্ম আর আশ্রম সম্পর্কেও ধারণা করতে পারবো। সোহম বলল, তেমন হলে কাছে যে গঞ্জ আছে সেখানে গিয়েও তমসময় ও তার এই আশ্রম সম্পর্কে খোঁজ নেওয়া যেতে পারে। আমরা তো দুদিন এখানে থাকবার প্রস্তুতি নিয়েই এসেছি। চূর্ণী বলল, হ্যাঁ, সব দিক খতিয়ে দেখেই যা সিদ্ধান্ত নেওয়ার তা নেব। এরপর তিন বন্ধু মিলে নিজেদের মধ্যে নানা বিষয় নিয়ে আড্ডা আলোচনা শুরু করলো। বাইরে জলঙ্গি নদীর গায়ে আশ্রমের মাথায় ধীরে ধীরে চাঁদও উঠতে শুরু করলো। এগিয়ে চলল সময়। রাত 8টা নাগাদ রাতের খাবার নিয়ে হাজির হলো বুনো নামের লোকটা। অতি সাধারণ খাবার, মোটা চালের ভাত, ডাল আর পাঁচমিশালি একটা সবজি। এ খাবার খেতে তাদের কোনো অসুবিধা হলো না, বরং মল্লারদের মনে পড়ে গেল নিজেদের অনাথ আশ্রমের দিনগুলো। একসময় তারা তো এসব খেয়েই কাটিয়েছে। আরও এক প্রস্থ গল্প করতে করতে তাদের খাওয়া যখন শেষ হলো, তখন লণ্ঠনের আলো প্রায় নিভু নিভু হয়ে এসেছে। আরও একবার শিয়াল ডেকে উঠল সেই সময়। তবে সে ডাক শুনে চূর্ণী এবার আর ভয় পেল না। খাওয়া সেরে মুখ হাত ধুয়ে চূর্ণী একটা ঘরে আর মল্লার সোহম একটা ঘরে সঙ্গে আনা চাদর কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল।
ঘুম নেমে এলো তাদের চোখে। কিন্তু ঘণ্টাখানেক বাদে মল্লারের হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার কারণটাও সে বুঝতে পারল। ঘরের দরজা বন্ধ থাকলেও মল্লার ঘরের বেড়ার দেওয়াল ঘেঁষে তক্তপোষে যে জায়গাতে শুয়ে তার ঠিক কাছেই বেড়ার গায়ে জানলার মতো করা আছে। সেই ফোকরগুলো দিয়ে বাইরের ঠান্ডা বাতাস সোজা এসে লাগছে তার গায়ে। কম্বল জড়ানো থাকলেও তাই ঠান্ডা লাগছে তার। ব্যাপারটা বুঝতে পেরে বিছানা ছেড়ে উঠে পড়ল মল্লার। সোহম দিব্যি ঘুমাচ্ছে। মল্লার একটা চাদর দিয়ে সে জায়গাটা আটকাবার জন্য জানলার মতো জায়গাটার সামনে গিয়ে দাঁড়ালো। চাদরটা বেড়ার গায়ে গোঁজার আগে ঘরের বাইরে একবার তাকালো। বাইরে ঠান্ডার সঙ্গে সঙ্গে কুয়াশাও নামতে শুরু করেছে। পাতলা কুয়াশার চাদর ভেসে বেড়াচ্ছে আশ্রমের ফাঁকা জমিটার মধ্যে। আকাশে আধফালি চাঁদ আছে, আর সেই আলোতে হঠাৎই একটা দৃশ্য মল্লারের চোখে পড়ল। ফাঁকা জমিটার এক জায়গায় বাচ্চা ছেলেগুলো জড়ো হয়েছে। এত রাতে ঠান্ডার মধ্যে ঘরের বাইরে কি করছে বাচ্চাগুলো? মল্লার তাদের দেখার চেষ্টা করতে লাগলো। তার এই জানলা দিয়ে তমসাময়ের ঘরটাও দেখা যাচ্ছে। এরপরই তার ঘর থেকে বেরিয়ে ফাঁকা জমির মধ্যে ছেলেগুলোর কাছে এসে দাঁড়ালেন তিনি। তমসাময় বাচ্চাগুলোর উদ্দেশ্যে কি বললেন তা মল্লারের পক্ষে জানা সম্ভব হলো না। তবে মল্লারের মনে হলো ছেলেগুলো যেন তমসাময়ের কথা শুনে একবার মল্লারদের ঘরের দিকে তাকালো। তমসাময় এরপর হাঁটতে শুরু করলেন। বাচ্চা ছেলেগুলো তাকে অনুসরণ করতে লাগলো। মিনিট খানিকের মধ্যেই তমসাময়ের সঙ্গে বাচ্চাগুলো হারিয়ে গেল আশ্রমের যেদিকে নদী সেদিকের গাঢ় কুয়াশার মধ্যে। এত রাতে তারা এইভাবে কোথায় গেল তা মল্লার বুঝতে পারল না। আবার ঘুম নেমে আসতে লাগলো তার চোখে। জানলার মতো জায়গাটা চাদর দিয়ে আটকে আবার কম্বল মুড়ি দিয়ে বিছানাতে শুয়ে পড়ল মল্লার। শীতের সকালে একটু দেরি করেই বেলা 8টা নাগাদ তাদের ঘুম ভাঙল। তখনও কিছুটা সাদা কুয়াশা রয়েছে নদীর দিকটাতে। দাওয়াতে বেরিয়েই মল্লার দেখতে পেল নিজের ঘরের সামনে তমসাময় দাঁড়িয়ে আছেন। মল্লারকে দেখতে পেয়ে দূর থেকে তিনি হাত জোর করে নমস্কার জানালেন। মল্লারও প্রতি নমস্কার জানালো। কিছুক্ষণের মধ্যেই মল্লারদের কাছে চায়ের কেটলি আর কাপ নিয়ে হাজির হলো বুনো। শীতের সকালে বেশ আয়েশ করে ধুমায়িত চা পান করে সঙ্গে আনা কেক বিস্কুট দিয়ে প্রাতরাশ সাঙ্গ করে বেরোবার জন্য তারা তৈরি হয়ে নিল। ঘরের দাওয়া ছেড়ে যখন তারা নিচে নামলো তখন কুয়াশা কেটে গিয়েছে। সকালের সূর্যালোকে ঝলমল করছে সারা আশ্রম। চূর্ণী বুক ভরে শ্বাস টেনে বলল, এখানকার বাতাস কি ফ্রেশ দেখেছিস? কোনো পলিউশন নেই। এমন বাতাস পেলে হয়তো মুমূর্ষু মানুষও নবজীবন লাভ করতে পারে। কথা বলতে বলতে তারা কিছুটা এগোতেই একটা ঘরের পিছন থেকে বেরিয়ে এলেন তমসাময়। সবাইকে সুপ্রভাত জানিয়ে তিনি জানতে চাইলেন, রাত কেমন কাটলো? চূর্ণী হেসে বলল, এমনিতে ভালো, শুধু ওই শিয়ালের ডাক ছাড়া। মাঝরাতে ওদের ডাক শুনে ঘুম ভেঙে গিয়েছিল আমার। আসলে ওই ডাকের সঙ্গে আমি ঠিক অভ্যস্ত নই তো। তমসাময় হেসে বললেন, ওরা হলো রাত্রির সন্তান। সূর্য ডুবলেই নদীর পাড়ের গর্ত থেকে বাইরে বেরিয়ে ডাকাডাকি করে। অনেক সময় খাবারের খোঁজে আশ্রমের ভিতরেও চলে আসে। তবে কদিন এখানে যদি আপনারা থাকেন তখন দেখবেন ওদের ডাকের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছেন। শিয়ালের ডাক শুনে আর অস্বস্তি হবে না। খুবই অভ্যাসের ব্যাপার। কথা বলার পর তিনি বললেন, চলুন আপনাদের এবার ঘুরিয়ে দেখাই, আর যাদের জন্য আপনারা এসেছেন তাদের সঙ্গে অর্থাৎ বাচ্চাগুলোর সঙ্গেও আপনাদের পরিচয় করাই। তারপর আপনাদের জলঙ্গির পাড়ে নিয়ে যাব।
মল্লারদের নিয়ে তিনি ধীর পায়ে হাঁটতে হাঁটতে আশ্রম দেখাতে শুরু করলেন। বেড়ার ঘরগুলো কোনটা কি কাজে ব্যবহৃত হয় তা তিনি বুঝিয়ে দিতে লাগলেন। তার কোনটা বাচ্চাদের পড়ার ঘর, কোনটা প্রার্থনা কক্ষ, কোনটা খাবার ঘর, কোনটা রান্নাঘর। আশ্রমের সীমানার গা ঘেঁষে বেশ কিছু জায়গাতে কপি, পেঁয়াজকলি, শাক ইত্যাদি শীতের সবজি চাষ করা হয়েছে। সেসব জায়গাও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে দেখাতে তিনি বললেন, অনেক পরিকল্পনা আছে, যেমন বাচ্চাদের জন্য একটা পাকা ঘর তৈরি করা, কারণ বেশি শীত পড়লে বেড়ার ঘরে বেশ ঠান্ডা ঢোকে। ইলেকট্রিসিটি আনারও অত্যন্ত প্রয়োজন। গঞ্জের হাটটা এখান থেকে বেশ খানিকটা দূর। সেখান থেকে জিনিসপত্র কিনে আনার জন্য রাত বিরেতে কোনো বাচ্চা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাবার জন্য একটা ছোট গাড়িরও দরকার। আর এসব করতে হলে বেশ মোটা টাকার প্রয়োজন, যা আমার কাছে নেই। শেষ হলো জলঙ্গির অন্ধকারের দ্বিতীয় পর্ব। আজ এই পর্যন্তই। উপন্যাসটির পরবর্তী পর্ব তাড়াতাড়ি নিয়ে চলে আসব। যদি এই পর্যন্ত শুনে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নমস্কার।